উড় যত উড়বার। আমাকে তুই চিনিস না রে কুহু। আমি যেদিন ওই দেশে পা রাখবো সেদিন যে তোর কি হবে। হেই ডিয়ার, আর ইউ বিজি? আমি লজ্জা মাখা মুখে বললাম, না কেন? একটা কথা ছিল। বলুন। কাল আমার বার্থডে। ও, জানতাম না তো। যেহেতু এখনো 12টা বাজেনি, তাই অগ্রিম বার্থডে। ওপাশ থেকে রিয়ান মুচকি হাসলো আর বলল, ধন্যবাদ ডিয়ার, বাট এইভাবে উইশ করলে চলবে না। কাল ছোট একটা পার্টি রেখেছি বাসায়, তুমি আমন্ত্রিত। না আসলে চলবে না, তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, বার্থডে আপনার আর সারপ্রাইজ আমার জন্য, কেমন শোনালো না? যেমনই শোনাক। আর শোনো, তোমার ফ্রেন্ডদেরও ইনভাইট করেছি, আর তোমার জন্য একটা গিফটও আছে, যা সকালে পেয়ে যাবা। আমি এবার সত্যি তাজ্জব হচ্ছি। এখন মনে হচ্ছে বার্থডে আপনার নয়, আমার। হুম, একই তো। বলে হাসতে লাগলো রিয়ান। এভাবে কথা বলতে বলতে রাত হয়ে যায় অনেক। তখনই কথা বলার মাঝে দু একবার আননোন নাম্বারে কল আসে। আননোন দেখে ধরলাম না, কারণ এই কয়েক মাসেই এটা নতুন কিছু না। কথা শেষে রিয়ানকে বাই বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘরে বসে আছি আর এফবিতে ঘুরছি। আজকে আমার 5,000 ফলোয়ার হয়েছে, খুশি লাগছে অনেক। তখনই হঠাৎ চোখে পড়ে সাইকোর এফবি আইডি। কেন জানি ঘাঁটতে ইচ্ছে হলো তার আইডি, তাই ঢুকলাম। তার আইডিতে ঢুকে আমি ওনার আইডিতে 60,000 ফলোয়ার। তার এক একটা পিকে কি লাইক, তার উপর এক একটা পিকের লুক এক এক রকম। তার থেকে বড় কথা, তার একটি পিক দ্বিতীয়বার রিপিট করা না, আর একটি ড্রেস পরের বার রিপিটও করা না। তাহলে কি তিনি কোনো ফেমাস মানুষ ভাবছি। তখনই রূপালী আসে আর একটি গিফট বক্স দিয়ে যায়। বক্সটি দেখে বুঝলাম রিয়ান দিয়েছে, কিন্তু কেন জানি ওই গিফট দেখার চেয়ে বেশি সাইকোর আইডি ঘাটার আগ্রহ বেশি হচ্ছে আমার। আর তার পিকগুলো দেখে যাচ্ছি। সাইকো সত্যি অনেক সুন্দর, গুড লুকিং। তার পার্সোনালিটি অনেক আলাদা। তার প্রতিটি পিক মেয়েদের কমেন্ট আছে। কেন যেন হিংসে হচ্ছে আজ। অথচ এই কদিন আমার তো একবারের জন্য সাইকোর কথা মনে পড়েনি। তখনই একটি পিকের দিকে আমার নজর আটকে যায়। সেখানে সে একটি ব্যালকনিতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর উনি দূর আকাশে তাকিয়ে আছে। পরনে তার জিন্স, সাথে লং হাতার একটি জলপাই কালারের টি শার্ট। পিকটা ভালো লাগলো, তাই সেভ করে রাখলাম। আরো কিছু ঘাঁটতে লাগলাম সাথে। তখনই ফোনটা বাজতে লাগলো। রিয়ান কল করেছে, কিন্তু কেন জানি তার কলে বিরক্ত লাগলো। রিসিভ করলাম, কিন্তু কিছু বললাম না। তখনই ওপাশ থেকে রিয়ান বলল, গুড মর্নিং ডিয়ার। হুম। ঘুম ভেঙেছে? গিফট পেয়েছো? হুম। খুলে দেখেছো? কি হলো, চুপ কেন? ডিয়ার, মুড অফ? আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, পরে কথা বলছি। রিয়ানকে কিছু না বলতে দিয়ে কল কেটে দিলাম। আজ জানি কেন এমন করলাম ওর সাথে, জানা নেই আমার। তখনই মেসেজ টোন বেজলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ানের মেসেজ। ডিয়ার, আমি বুঝতে পারছি তুমি কোনো কিছু নিয়ে আপসেট, বাট বিলিভ মি, তুমি গিফট দেখো, তোমার মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, টাইমলি চলে এসে ওয়েট করবো। মেসেজটি পড়ে গিফট বক্সটা ওপেন করতেই সত্যি আমার মন ভালো হয়ে গেছে। গিফট বক্সে একটা গাউন, প্রিন্সেসদের মতো ড্রেস, অনেকটা ফোলা নিচের দিকটা। সত্যি আমার মন ভালো হয়ে গেল মুহূর্তেই। আমি এটি পরে দেখতে লাগলাম। অনেক মানিয়েছে আমাকে। ছোট থাকতে যখন বারবি কার্টুন, সিন্ডারেলা কার্টুন দেখতাম, তখন থেকে এমন ড্রেস পরার ইচ্ছে আবার। সাথে সাথে ফোন নিয়ে ধন্যবাদ জানলাম। সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচে আসলাম। আন্টি মা আমাকে দেখে তার চোখে থেকে কাজলের ফোঁটা নিয়ে লাগিয়ে দিলেন আমার কানের পেছনে আর বললেন, মাশাআল্লাহ, সুন্দর লাগছে আমার আম্মুটিকে। ধন্যবাদ আন্টি মা। জড়িয়ে ধরলাম তাকে। তার সাথে কথা বলার মাঝেই এসে উপস্থিত হয় তাথই আর লিজ। তারাও গা পড়েছে, তাদেরও সুন্দর লাগছে অনেক। আমরা বের হয়ে যাই। তাথই আর লিজ রীতিমতো আমার সাথে দুষ্টুমি করছে, আর আমার খুব লজ্জা লাগছে। তখন লিজা বলতে লাগে, আজ রিয়ান তুতু গায়া বলে কেটকেটিয়ে হেসে দিল। তার সাথে তাথইও তাল দিচ্ছে। হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম রিয়ানদের বাসায়। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। তাদের বাড়িটাও অনেক বড়, ইউসুফ ভাইয়াদের বাড়ির মতো। পার্টি পুল সাইডে অ্যারেঞ্জ করেছে। আমরা যেতে একটি পুচকে মেয়ে এসে জড়িয়ে ধরে আমাকে, এ আর কেউ না, রিয়ানের ভাস্তি, এসে বলতে লাগে, আজ তোমাকে আমার বারবি ডলের মতো লাগছে। আমি হেসে তার গাল টেনে বলতে লাগি, তোমাকেও প্রিন্সেস লাগছে। সে হেসে আমার গালে চুমু খেলো, আমিও দিলাম।
মেয়েটির জন্য মায়া লাগে। সেই ছোট্ট থাকতেই নাকি তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যান। এই কদিনে বাচ্চাটির সাথে আবার বন্ডিং অনেক ভালো হয়ে যায়। তখনই রিয়ান এসে হাজির। ও সুন্দর লাগে। সে আমার ড্রেসের কালারের মতো স্যুট পরেছে। সব গেস্ট আসার পর রিয়ান কেক কাটছে। রিয়ান তার বাবা মা আর ভাস্তিকে খাইয়ে আমার মুখের সামনে ধরলো। আমি খেলাম। ডান্সিং এর সময় রিয়ান আমার সামনে হাত বাড়িয়ে দেয় আর আমিও তার সাথে ডান্স করি। খুব ভালো লাগছিল সবকিছু। কাপল ডান্স শেষেই রিয়ান আমাকে সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। আমি কি বলবো বুঝতে পারছি না। অবাক লাগছে। কি বলবো তাও ভাবছি। রিয়ানের মাঝে সেই সব কিছু আছে যা একজন ভালোবাসার মানুষের মাঝে থাকে। কি করব বুঝতে পারছি না। রিয়ান তার হাতে থাকা রিংটি আমার সামনে ধরে রেখেছে। আর এদিকে অথই আর লিজা আমাকে বলে, সে ইয়েস কুহু। রিয়ানও হাসি মুখে তাকিয়ে আছে। আর সবাই এক কথাই বলে যাচ্ছে। আর এদিকে পার্টির মাঝে উপস্থিত একজন তাদের দিকে অগ্নি দৃষ্টি মেলে তাকিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে। শেখার দাঁড়িয়ে থাকতে না পেরে উল্টো পথে হাঁটা শুরু করেছে। আর এদিকে কুহু তার হাত বাড়িয়ে দেয়, যা দেখে সবাই হাততালি, কেউ সিটি বাজাতে শুরু করে। রিয়ান রিং পরিয়ে দেয়। হলে বসে আছে ইউসুফ। ঘড়িতে 12টা ছুঁই ছুঁই। সোফার উপর বসে পা দুটো টেবিলের উপর রাখা, চুলগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে কপালে আর এক চোখে। সোফায় হেলে মাথা উপরের দিকে দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাশে থাকা টেবিল ল্যাম্পটি এক হাতে দিয়ে জ্বালাচ্ছে আর বন্ধ করছে। টেবিলের পায়ের কাছেই তার রিভলভার। বারবার হলটিতে ল্যাম্পটি জ্বালানো নিভানোর কারণে মৃদু আলো জ্বলছে কিছুক্ষণ পর পর। দরজার শব্দ হতেই লাইটটি একেবারেই বন্ধ করে দেয় ইউসুফ। রিয়ানের সাথে কাটানো কিছু মুহূর্তের মনে করতে করতে বাসায় ঢুকলাম। নক করার আগেই দেখি দরজা খোলা। কিছু না ভেবেই ঢুকে গেলাম বাসায়। পুরো বাড়ি অন্ধকার আর পিনপতন নীরবতা বিরাজ করছে। মনে হচ্ছে এ বাড়িতে কেউই থাকে না। কিছু কদম যেতেই টেবিল ল্যাম্প জ্বলে উঠল, যা ইউসুফ জ্বালিয়েছে। কিন্তু সে আগের মতোই বসা। কিন্তু এবার আর সে লাইট অফ করেনি। ইউসুফকে চোখের সামনে দেখে ভয় লাগছে। আমি কিছু না বলে তার পাশ কাটিয়ে চলে গেলাম। দুটো সিঁড়ি পার করতেই হঠাৎ গুলি করার আওয়াজ হলো, আর সাথে হল থাকা বিশাল কাচের ঝাড়বাতি মাটিতে পড়ে গেল এবং তা বিকট শব্দে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমি সাথে সাথে কান পেতে সিঁড়িতে বসে পড়ি আর কাঁপতে লাগি ভয়ে। ধীরে ধীরে পেছনে তাকিয়ে যা দেখলাম, আজ 3 মাস পর দেশে ফিরেছে ইউসুফ। এই 3 মাসে প্রতিটি সময় ছটফট করেছে কখন সে বিড়িতে আসবে। বাসায় এসে জানতে পারে কুহু রিয়ানের বার্থডে পার্টিতে গেছে। না সইতে পেরে সেখানে যায় সে। দুজনকে এত ঘনিষ্ঠভাবে দেখে সইতে পারে না। সে চলে আসে বাসায়। তার আসার 2 ঘন্টা পর বাসায় আসে কুহু। তার উপর সে ইউসুফকে ইগনোর করে, উপরে চলে যেতে নেয়, যার জন্য ইউসুফ রেগে আগুন হয়ে ওঠে। হার সইতে না পেরে গুলি চালিয়ে দেয়। এই কমাসে তাকে যেভাবে ইগনোর করে চলছে সবকিছু যেন একসাথে মাথায় ঝেঁকে বসে তার। পিছনে তাকিয়ে যা দেখলাম, সাইকো তার বাম হাত উঁচু করে আছে, হাতে তার প্রাণপ্রিয় বন্ধু। আমি বসা থেকে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। যেই এক কদম বাড়াবো অমনি সাইকো বলতে লাগে, খবরদার, আর এক কদম এগিয়েছিস তো। সে বসা থেকেই বলতে লাগে কথাগুলো। আমি বুঝতে পারছি আজ আমার কপালে ভালো কিছু আছে। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম আন্টি মা আছে কিনা দেখার জন্য। না, তিনি নেই। পরে মনে পড়লো তিনি আজ রাতে ফিরবেন না। সাথে সাথে শুকনো ঢোক গেলাম। ধীরে ধীরে সাইকো আমার দিকে এগিয়ে আসলো। আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো। তারপর তাচ্ছিল্যের একটা হাসি দিল। তার হাসিতে আমি জমে যাচ্ছি পুরোই। আমার জানপাটা ওড়ার জন্য রেডি। আমি মাথা নত করে আছি আর গাউনের দুপাশে শক্ত করে চেপে ধরে আছি। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই আমার। হঠাৎ করে সে এসে তার হাতের বন্দুক দিয়ে আমার মুখ উঁচু করলো আর বলল, ভয় পাচ্ছিস? বাবারই কথা, কিন্তু এখন কেন পাচ্ছিস? বল বল না। খুব শান্তভাবে কথাগুলো বলল ইউসুফ। তার এত শান্ত কথা আমার দম বন্ধ হয়ে আসছে। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর হঠাৎ করেই আমার হাত ধরে টানতে টানতে তার রুমে নিয়ে আমাকে মেঝেতে ছুঁড়ে মারেন। আমি পড়ে যাই সাথে সাথে। আর উনি রুমের দরজা লক করে দেন আর আমার সামনে এক হাঁটু গেড়ে বসে আমার থুতনিতে খুব জোরে চেপে
তার দিকে তুলে ধরেন। আমি দুহাত দিয়ে তার হাত সরাতে চাইছি, খুব ব্যথা করছে। ব্যথায় দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল সাথে সাথে। তিনি বললেন, ড্রেসটা কে দিয়েছে? রিয়ান? আমি কিছু বললাম না, ভয়ে কান্না চলে আসছে। তখনই তিনি জোরে ধমক দিয়ে বললেন, কি হলো, কথা বলছিস না কেন? এমনিতে তো সারা রাত কথা বলিস, আমি কিছু জিজ্ঞাসা করলেই তালা দিয়ে রাখিস। হ্যাঁ, কথাগুলো বলল, লাস্ট কথাগুলো খুব জোরেই বলল সে। তার চিল্লানো শুনে কেঁপে উঠলাম আর হালকা মাথা নাড়লাম। তিনি এবার আবার থুতনি ছেড়ে দিলেন আর আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়লেন। তোকে যাওয়ার আগে একটা লেটার দিয়েছিলাম, সেখানে কি লেখা ছিল? আমি কিছু বললাম না। আবার এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে। কিছু মাস তো শান্তিতেই ছিলাম, আর ভালো লাগছে না আমার। তখনই তিনি বললেন, কথা বলছিস না কেন? আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে যেতে দিন। আমার লাইফ, আমি যা ইচ্ছা তা করব, তাতে আপনি বাধা দেওয়ার কে? কোনো অধিকার নেই আপনার আমার কোনো কাজে অধিকার দেখানোর, বুঝলেন? প্রথমে প্রথমে ভয় পেলে এখন রাগ লাগছে। কেন বারবার আমার সকল বিষয়ে তিনি নাক গলাতে চলে আসে? আজ এর শেষ করেই ছাড়ব, তাই মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছি। আমার কথা শেষ হতেই সাইকো তার লাল চোখগুলো আমাকে নিক্ষেপ করে আর সাথে সাথে গালের জোরে চড় মেরে দেয় ঠাস করে, আর আমার গাল চেপে ধরে বলতে লাগে, বাহ, অনেক বলি ফুটেছে তোর মুখে। আমাকে অধিকারের কথা শেখাতে এসছিস? তোর উপর সব থেকে বেশি অধিকার আমার, বুঝলি? তোর উপর তোর নিজেরও কোনো অধিকার নেই। ওনার কথা শুনে আমি পুরো অবাক। কি বলছেন তিনি? তার উপর আমার গালে এমনভাবে চেপে ধরাতে আমি খুব ব্যথা পাচ্ছি। তার কাছে থেকে ছুটতে চাইছি, কিন্তু পারছি না, কোনোভাবেই না। আমি তাকে এবার ধাক্কা মারলাম আর তিনি খানিকটা দূরে সরে গেলেন। সেই সুযোগে আমি দৌড়ে দরজার কাছে যাই আর তিনি খপ করে আমার হাত ধরে ফেলেন আর ধাক্কা মেরে আমাকে বেডে ফেলে আমার উপর চড়ে বসেন এবং আমার গাল চেপে ধরে আমার ঠোঁট তার দখলে নিয়ে নেন। খুব রাফলি কিস করতে থাকেন। আমার মনে হচ্ছে তিনি আমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলছেন। এদিকে আমি তাকে ঠেলে ধাক্কিয়ে সরাতে পারছি না। আমার যেন দম যায় যায় অবস্থা। এভাবে কিছুক্ষণ যাওয়ার উপর তিনি আমাকে ছেড়ে দেন আর আমাকে তার বুকে টেনে নিয়ে বলতে লাগেন, কেন বুঝিস না বাবুই, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোকে কোনোভাবে আঘাত করার ইন্টেনশন আমার নেই, কিন্তু তুই প্রতিবার আমার কথার বাইরে চলে যাস। ওনার লাভ করার কথা শুনে কান আমার গরম হয়ে গেছে। সাইকো বলে কি? এতক্ষণ আমি চুপ থাকলেও এখন আর পারছি না। আমি তো তাকে লাভ করি না। তার থেকে ছাড়িয়ে নিজেকে চেঁচিয়ে বলতে লাগি, আমি আপনাকে লাভ করি না, না কখনো করব। আমি আপনাকে হেট করি, বুঝলেন? হেট করি আপনাকে। তখনই তিনি আবার গালে চড় মারার জন্য হাত উঠায় আর আমি সাথে সাথে দু হাত মুখের আড়াল করি। তখনই তিনি থমকে যায় এবং আমার রিং ফিঙ্গারের হাত তার দিকে টেনে বলতে লাগে, তুই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিস? করেছি, তাতে আপনার কি? আমি তাকে ভালোবাসি। তিনি এবার তেলে বেগুনে জ্বলে ওঠেন আর কোমরের বেল্ট খুলে মারতে লাগলেন আমাকে আর বলতে লাগলেন, আর কখনো যদি রিয়ানের সাথে তোকে দেখেছি না, সেদিন রিয়ান আর তোকে গুলি করে মাটিতে পুঁতে দেবো। তুই জানিস না বাবুই, রিয়ান ভালো ছেলে না। বলে আমার রিং ফিঙ্গার থেকে রিং খুলে তিনি বের হয়ে গেলেন রুম থেকে। এখন আবার বলতে ইচ্ছে করছে, আপনি কি খুব ভালো? এটা কি সেই ভালোর নমুনা? কিন্তু কিছু বলতেই পারছি না। আমার শরীর ব্যথা করছে, ঠোঁট জ্বালা করছে। আঙুল থেকে রিং বের করার সময় আঙুলের দুপাশে ছিলে গেছে। আমি কোনো রকম উঠে দাঁড়াই আর দেয়াল ধরে ধরে নিচে রুমে চলে আসলাম। আয়নায় নিজেকে দেখে খুব কান্না পাচ্ছে এবং বিধ্বস্ত দেখা যাচ্ছে আমাকে। আমি ড্রেসটি খুলে ফ্লোরে ফেলে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার অন করে মাটিতে বসে কাঁদতে লাগলাম। পানির সাথে রক্তও ভেসে যাচ্ছে। আজ পর্যন্ত নানু মা আমার গায়ে হাত দেয়নি, সেখানে সাই তো এ কয়দিনে আমার সবকিছু ওলটপালট করে দিয়েছে। আমি থাকবো না আর এখানে, যে করেই হোক। সকালে নানুর সাথে কথা বলবো যেন আমাকে হোস্টেলে শিফট করে দেয়। অনেকক্ষণ ভেজার পর বের হয়ে আসি আর খাটে গিয়ে শুয়ে পড়ি। আর শক্তি নেই আমার। সাথে সাথে রাজ্যের ঘুম এসে নামে চোখ জোড়ায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সেই ড্রেসে কেউ আগুন লাগিয়ে পুড়ে ফেলেছে। বুঝলাম এটা সাইকোর কাজ। আমার শরীরের নজর যেতেই দেখি সারা শরীরে ব্যথা পাওয়ার জায়গাগুলোতে ব্যান্ডেজ করা। সারা শরীরে এক ফোঁটা ব্যথাও নেই। বুঝলাম এটাও সাইকোর কাজ। আমি এখন কোনো দিকে নজর না দিয়ে নানুমার রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। আমার রুম থেকে বের হতেই আমি অবাক। দুজন বিদেশি মেয়ে ফর্মাল ড্রেসে দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরিহিত, কানে ব্লুটুথ,
দেখে বোঝা যাচ্ছে বডিগার্ড। আমি সেদিকে পাত্তা দিলাম না, তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলাম। না, তারা আমার পেছনেই আসছে। আমি যেদিকে যাচ্ছি তারাও সেদিকেই আসছে। এখন রাগ লাগছে। আমি তাদেরকে ঘুরে কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, হোয়াটস রং উইথ ইউ? হোয়াই আর ইউ ফলোইং মি? হোয়াট? ইউ আর ইয়োর বডিগার্ড ম্যাম। I don't need you. You can go now. সরি ম্যাম, দিস ইজ দ্য অর্ডার ফর আস। The order of who did it? ইউসুফ স্যার। ও, আমি কেন ভুলে গেলাম এই খাইসটা কাম একমাত্র ওই সাইকরি। এখন আমার পেছনে বডিগার্ড লাগানো হচ্ছে। এখন আমার নতুন প্যারা ভালো লাগে না। কালকে মেরে শান্তি পাইনি, আর এখন বডিগার্ড। আল্লাহ প্লিজ হেল্প মি। রাগে গজগজ করতে করতে নানুমার ঘরে চলে গেলাম, আর এই দুইটা আমার পেছন পেছন ছুটলো। প্যারিসের স্যান নদীর তীরে দাঁড়িয়ে আছে আয়মান। আজ তার ওয়াইফ আমায়রাকে নিয়ে ঘুরতে আসছে সে। আমায়রা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আয়মান পাশে দাঁড়িয়ে দেখছে, তার ঠোঁটের কোণেও হাসি। ইউসুফ, ডোন্ট রান, ইট উইল হার্ট। পাশ থেকে একটি মহিলা তার বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে লাগে। ইউসুফ নামটি শুনে হায়মানে তার বন্ধুর কথা মনে পড়ে গেল। সাথে সাথেই পকেট থেকে ফোন বের করে কল করলো। ইউসুফ তার অফিসে বসে আছে, হাতে তার কফির কাপ। কফিতে চুমুক দিচ্ছে আর কাঁচের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। তখনই তার ফোনে টুংটাং করে বাজতে লাগে। প্রথমবার কল বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার কল বাজতে ইউসুফের ধ্যান ভাঙল। ইউসুফ ফোনটি হাতে তুলে স্ক্রিনে আয়মান নামটি ভেসে উঠল। আয়মান নামটি দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে ইউসুফ বলে উঠল, হেই ডুড, ভুলে গেছিস? ভুলে গেলে কল করেছে কে? আচ্ছা সরি, তোর খবর বল। এই তো বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তুই বিয়ে করে ফেলেছিস? আমাকে বললিও না। অভিমানের সুরে বলল ইউসুফ। ঘরোয়াভাবে হয়েছে, দেশে আসলে বড় করে পার্টি দেব, তখন তো আসতে হবে। তা তোর খবর বল, তোর কি হলো? বিয়ে করেছিস কবে? ওপাশ থেকে ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ল। আমার আর বিয়ে এই জন্মে হবে কিনা জানি না। কেন, কি হয়েছে? তার কণ্ঠে এত বিষণ্ণতার ছাপ কি জন্য? প্রেমে পড়লি নাকি? কি বলিস? আমাদের ইউসুফ আর প্রেম? অবাকের সুরে বলল আয়মান। তা কি করেন আমাদের হবু ভাবি? আমারই ফুফাতো বোন। তোর প্রপোজ করেছিস? আর প্রপোজ? আমার সাথে 2 মিনিট কথা তো বলতে চায় না, সহ্যও করতে পারে না, তাকে করবো আমি প্রপোজ? তোরটা বল, যাকে লাইক করতি সেই নাকি? সেই যাকে ভালোবাসি তাকে কিভাবে হাতছাড়া করি? শোন, তোকে কিছু অ্যাডভাইস দে আমার জীবনে থেকে কিছুই। তুই তো জানিস আমুকে পেতে কত কাঠকর পোহাতে হয়েছে, কি পরিমাণ টর্চার তা আমি করেছি। তার উপর জোর করে বিয়েও করেছি, এতে কি লাভ হলো? আমি ওকে আপন তো করে নিয়েছি, কিন্তু সে আমাকে মানতেই পারছিল না। তাই রাগটাক বাদ দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। আর এখন ওই আমার সাথে কতটা হ্যাপি, এক মুহূর্তের জন্য আমাকে একা করতে চায় না। তাই তোকে সাজেস্ট করছি, ভালোবাসার মানুষটিকে টর্চার বা ব্ল্যাকমেল করে নয়, সাইকো লাভার হয়ে জয় করে নে। দেখবি তোর ভালোবাসা তোর হয়ে যাবে, বুঝলি? বাহ ডুড, তুমি তো ভালোবাসায় পুরো পিএইচডি করে ফেলেছো। যাই হোক, তোর সাথে কথা বলে আমার কিছু প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম। থ্যাঙ্কস দোস্ত। দেশে ফিরে মিট করিস। ওকে, বাই। বাই। আয়মান ফোন রেখে তার আমায়রার কাছে চলে যায় আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে, ভালোবাসি বউ। আমু এসে আয়মানের কপালে তার কপালে হালকা বাড়ি দিয়ে বলতে লাগে, আমি বাসি না। আয়মান চোখ পিটপিট করে বলতে লাগে, তাই না? আমায়রা আর সইতে না পেরে বলতে লাগে, ভালোবাসি জামাই। এভাবে তাদের খুনসুটি চলতে থাকে। ইউসুফ ফোন কেটে তার অফিস রুমের বড় জানালার সামনেই দাঁড়ায়। বাহিরে সন্ধ্যা নেমেছে, আকাশে লাল লাল আভা দেখা যাচ্ছে। দূরের পাখিগুলো ঘরে ফিরে যাচ্ছে, সাথে হালকা মনোমুগ্ধকর বাতাস বইছে। ইউসুফের কপালে পড়ে থাকা চুলগুলো হালকা উঠছে। ইউসুফ দুপাশে হাত মেলে চোখ বন্ধ করে এক শ্বাস টানল আর শ্বাস ছাড়ল। বাম হাতে পড়ে থাকা চুলগুলো উপর তুলে বলতে লাগে, অনেক হয়েছে আমার রাগটা দেখানো তোমার উপর বাবুই পাখি। এখন থেকে শুরু হবে আমার লাভ কেয়ারিং। আইমান ঠিকই বলে, ভালোবাসার মানুষকে টর্চারিং ব্ল্যাকমেলিং করে নয়, ভালোবেসে জয় করে নিতে হয়। সকাল সকাল কারোর নিঃশ্বাস আমার উপর পড়ায় ঘুমটা ছুমন্তর হয়ে যায়। তাকে আর সেই ব্যক্তিকে পেলাম না। কেউ তো ছিল যে তার নরম ওষ্ঠদয় দ্বারা আমার ফোঁটা কপালে স্পর্শ করেছে।
কিন্তু কেন জানি না এই স্পর্শটা আমার সেই লেগেছে। ঘুম থেকে উঠে বেডে বসে সব ভাবছি, তখনই নজর যায় টেবিলের উপর, যেখানে একটি ফুলের স্টিক, সাথে একটি চিরকুট, যেখানে লেখা গুড মর্নিং বাবুই পাখি, দিনটা তোমার শুভ যাক, ভালোবাসি। চিরকুট দেখে কেন জানি ব্লাশিং করতে লাগলাম। তখনই দরজায় নক পড়ে। দরজা খুলতেই কালকের সেই দুজন গার্ড। একজন গার্ড একটি শপিং ব্যাগ এগিয়ে দিল আর বলল, ওকে। ব্যাগটি নিয়ে দরজা নক করে দেখতে লাগলাম। একটি মিষ্টি কালার সালোয়ার স্যুট, খুব সুন্দর ডিজাইন। তখনই সাথে সাথে একটি মেসেজ আসে ফোনে। আমার বাবুই পাখির জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে, প্লিজ আজকে ট্রাস্টি পড়ো। বাহ, সাইকো আজ রোমান্টিক মুডে আছে। ব্যাপারটা কি? কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। তাহলে কি তাই, নাকি আমার সাথে যা করেছে তার জন্য মাফ চাইতে পারছে না বলে হয়তো এত কিছু করছে? যাই হোক, পছন্দ হয়েছে ড্রেসটি। ভার্সিটিতে আজ এই ড্রেসটি পরে যাব, যা ভাবা তাই কাজ। ড্রেসটি পরে রেডি হয়ে নিলাম। ড্রেসের সাথে ম্যাচ করে ছোট টপ পরলাম, চুলগুলো ছেড়ে দিলাম, ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নিলাম। আয়নায় একবার পর্যবেক্ষণ করে একটা সেলফি তুলে দিলাম, এফবিতে আপলোড করে দিলাম। তারপর বের হতেই চামচি দুইটা দাঁড়িয়ে, আমি তাদের পাত্তা না দিয়ে চলে আসলাম। সাথে তারাও আমার পেছন পেছন আসলো। নিচে এসে তো আমি একেবারেই অবাক। লিভিং রুমে এহসান ভাইয়া আর চাচি বসে। আমি আশেপাশে কে আছে না আছে তা না দেখেই দৌড়ে জড়িয়ে ধরলাম তাকে। এহসান ভাইয়া বলে, তার পাশে একটি মেয়ে বসা ছিল। এহসান ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, কেমন আছিস আমার কটকটি? বলে আমার কপালে চুমু খেলেন। ভালো আছি ভাইয়া। এত বড় সারপ্রাইজ পাবো ঘুম থেকে উঠে ভাবিনি। এহসান ভাইয়াকে এতদিন পরে পেয়ে যেন আমার কোনো হুঁশই নেই। আর এদিকে ইউসুফ সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। কুহুকে অন্য কারো বাহুডোরে আবদ্ধ দেখে ঠোঁট কামড়ে রাগ কন্ট্রোল করতেছে। তার সাথে তার দাদু বসে হাসতেছে, কিছু বলতেছে, তাই যেন রাগ আরো দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাচ্ছে। রাগের মাথায় রগ ফুলে উঠেছে তার, চোখ দিয়ে গিলেছে সে। এখন আশেপাশে কেউ না থাকলে হয়তো চিবিয়ে খেয়ে ফেলতো এই কুহুকে। এহসান ভাইয়াকে জড়িয়ে ধরেই দেখতে পাই একটি মেয়ে আমাদের দেখে হাসছে মিটমিট করে। তাই এহসান ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাই এই আপুটি কে রে? এহসান ভাইয়া আমাকে ছেড়ে ওই আপুটির পাশে বসে তাকে হালকা জড়িয়ে ধরে বলতে লাগে, তোর ভাবি পছন্দ হয়েছে? আমি খুশিতে ভাবির পাশে বসে তার গালে হাত রেখে এদিক ওদিক ঘুরিয়ে দেখলাম আর ভাবের সাথে কথা বললাম। হ্যাঁ রে ভাই, তোর বউ তো পুতুলের মতো, আমার তো সেই পছন্দ হয়েছে। আপিটাও হেসে বলতে লাগে, এহসান, আমার কিন্তু আমার ননদকে সেই পছন্দ হয়েছে। আমি ভাবছি আমার ভয়ের জন্য একেই উঠিয়ে নিই, কি বলো? দুষ্টুমি সুরে বলতে লাগে নুহা। আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। তা দেখে সবাই হাসছে। নুহা আপু আর কিছু বলবে তার আগেই কেউ গলা পরিষ্কার করলো। আমি সামনে তাকিয়ে দেখি আমার জম বসে আছে, আমার দিকে চোখ গরম করে। এ বুঝি একটু করে গিলে ঢেকুর তুলবে। এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। তার মানে ভাইয়াকে জাপটে ধরা তিনি দেখেছেন। হাই কপাল, এটা ভেবেই শুকনো ঢোক দিলাম কয়েক ধাপ। তিনি আমাকে হাতে ইশারা করে কি জানি একটা বললেন, তারপর গটগট করে চলে গেলেন নিজের রুমে। আমি হাঁ করে চেয়ে আছি। আজ আমার কপালে শনি রবি সব আছে বুঝতে পারছি। সাইকোর রুমের সামনে দাঁড়িয়ে আছি, হাত পা আমার কাঁপছে, সাথে ঠান্ডা হয়েও আসছে। না জানি কি হয়। কিছুক্ষণ আগেই এহসান ভাইয়া আর নুহা আপু গেছেন, সামনের শুক্রবার তার এঙ্গেজমেন্ট, তাই ইনভাইট করতে আসছেন। গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ভেতরে আসছিলাম। আমার তো খুব খুশি লাগছে। তখনই ওনার এক গার্ড এসে বলে গেছে ইউসুফ নাকি আমায় ডাকছে। তখন আমার মনে পড়ে সাইকো যাওয়ার সময় তাহলে তার ঘরে যাওয়ার জন্য ইশারা করেছিল। ভয়ে গলা শুকিয়ে কাঠ আমার। না জানি কি করে, না গেলেও আবার কি করে বসে। তাই ৭-৫ না ভেবে চলে গেলাম তার রুমে। কখন থেকে দাঁড়িয়ে আছি, ভেতরে যাওয়ার সাহস করে উঠতে পারছি না, এক কদম এগিয়েও যেতে পারছি না। বারবার আমার কাপা হাত দিয়ে দরজা খোলার জন্য হাত বাড়াচ্ছি, মুহূর্তে আবার পিছিয়েও ফেলছি। ভয়ে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তখনই খট করে দরজা খুলে যায় আর আমি ভয়ে ভয়ে সামনে তাকিয়ে দেখি ইউসুফ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুহাত তার বুকে গোজা, খুব শান্তভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার ওড়নার কোনা দুহাত দিয়ে পেঁচাচ্ছি আর বারবার এদিক ওদিক তাকাচ্ছি, ভয়ে তার দিক তাকাতেই পারছি না। হঠাৎ আমাকে টান দিয়ে তার রুমের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলেন।
তার এই কাজে আমি আরো ভয় পেয়ে গেলাম। সারা শরীর থরথর করে কাঁপছে আমার। আমাকে এভাবে টান দেয়াতে আমার এক হাত ইউসুফের শার্টের মুঠ করে চোখ বন্ধ করে রাখি। তিনি এখনো আমাকে ছাড়েননি। আমি পিটপিট করে চোখ জোড়া মেলে দেখি সাইকো এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। চোখের চাহিদার স্থায়ী। দুজনের মাঝে পিন পতন নীরবতা। উনি আমার খুব কাছে, তার এক হাত আমার কোমরে তো আরেক হাত আমার পিঠে। তার এমন চাহনিতে আমার কেমন জানি অনুভূতি হচ্ছে, তবে খারাপ না সেই অনুভূতিটা। তখনই তিনি মৃদু সুরে বলে উঠলেন, আমি তোমাকে টাচ করলে তুমি এত কাঁপাকাঁপি করস কেন? হ্যাঁ, আমি কিছু বললাম না, চুপচাপ থাকলাম। কেন জানি বলতে ইচ্ছে করছে না কিছু, সাথে লজ্জাও লাগছিল, সাথে শ্বাস আটকে আসছে আমার। আমি তার বুকের বাম পাশের দিক শার্ট কুঁচকে ধরেছিলাম। সেখানে থেকে ধুকপুক ধুকপুক হৃদয় স্পন্দন ছড়াচ্ছে। কেন জানি হাতের মুঠ করাটা ছেড়ে তার বুকের সেই হৃৎপিণ্ডে হাত রাখলাম। তখন তিনি আমার পিঠ থেকে হাত ছাড়িয়ে আমার হাতের উপর হাত রেখে বলতে লাগে, শুনতে পাচ্ছ বাবুই পাখি, আমার হার্টবিট কতটা বেড়েছে? ইউ নো হোয়াট বেবি, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন ঠিক সেম ভাবে বিট করেছো। ইনফ্যাক্ট যখন যখন তুমি আমার খুব কাছে থাকো ঠিক সেম ভাবে বিট করে। ওনার কথাগুলো শুনে আমার চোখ কপালে। আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। তিনি তখন মুচকি হেসে বলতে লাগে, তুমি যখন এইভাবে চোখ বড় বড় করে তাকাও না তখন তোমাকে একটা ছোট ডলের মতো লাগে। আমি সাথে সাথে নিচে তাকাই। তখনই তিনি আমার আরো কাছে এগিয়ে আসে আর আমার থুতনির নিচে দুটো আঙুল দিয়ে মুখ উপরে তোলে। আমি সাথে সাথে কেন জানি চোখ বন্ধ করে ফেলি। তার এমন হুটহাট স্পর্শে প্রতিবার আমার শরীরে শিহরণ দিয়ে ওঠে। আমার বন্ধ চোখ জোড়ায় তিনি ফু দিলেন। আমার জানি কেমন লাগলো। তার সেই বুকের মাঝে রাখা হাতটা আবার মুঠ করে নিলাম। তিনি ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে বাবুই পাখি, ঠিক আমার মোনালিসার মতো। মোনালিসার নাম শুনে আমার সব ফিলিংস ফুট করে উড়ে গেল। তার মানে তার দুইটা জিএফ আছে, আর তাও আমার সাথে ফ্লার্ট করছে। চোখ মেলে তাকালাম আর এক ভ্রু কুচকে বললাম, দুইটা বুঝি আপনার জিএফ? আপনি তাই বুঝি আপনি আমার সাথে এভাবে টানাটানি করেন তাদের মতো দেখতে বলে? তিনি এবার আমাকে ছেড়ে দিয়ে হাসতে লাগলেন আর বেডে গড়াগড়ি খেতে লাগলেন। এই প্রথম তাকে রাগ গোসা না বরং হাসতে দেখছি, তাও মন খুলে। আমার কি হলো জানি না, তাকে এভাবে হাসতে দেখে আমারও কেন জানি ঠোঁটে হাসি ফুটে উঠল। তার দিকে তাকিয়ে আছি। আসলেই কি উনি অধিক সুন্দর? শুধু শুধু কেন এমন গম্ভীরতায় ছেয়ে রাখে? তিনি তো হাসতেই পারেন। হাসলে কি হয় সব সময়? সাইকো হঠাৎ হাসি থামিয়ে দেয়। মুহূর্তেই মুখে গম্ভীরতার ছাপ ফুটে ওঠে তার এই রূপ দেখে আমিও চুপসে গেলাম। তিনি বেডে মাথা নিচু করে বসে থাকেন কতক্ষণ, তারপর আমার দিকে তাকালেন। হুট করে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি সাথে সাথে দু কদম পিছিয়ে গেলাম। আর একটু পিছিয়ে যেতেই তিনি ধরে ফেললেন আমাকে আর তার সামনে বরাবর দাঁড় করিয়ে দিলেন। সাইকো আমার থেকে অনেক লম্বা, 6 ফুট তো হবেই, আর আমি মাত্র 5 ফুট 2। সাইকো আমার কোমরে ধরে একটু উঁচু করে তার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলো। তার এই কাজে আমি অনেক ঘাবড়ে গেলাম এবং সাথে সাথে 2 চোখ কুঁচকে বন্ধ করে ফেললাম। আর কিছুক্ষণ পর তার নিঃশ্বাস আমার কানের কাছে পড়ছে। সাথে সাথে কিছুক্ষণ আগের অনুভূতি শিহরণ আবার হানা দিয়েছে। তার সাথে বুঝতে পারছি আমার শরীর কেমন অসাড় হয়ে আসছে। এই বুঝি তার বুকে ঢলে পড়ে যাব। তখনই তিনি ফিসফিস করে বলতে লাগে, মোনালিসা মানে হচ্ছে মাই লেডি, আমার কোনো জিএফ নেই, কিন্তু হ্যাঁ। আমার মুখে তার 2 হাত দিয়ে তুলে বলতে লাগেন একদম সুইট ভয়েসে, তুমি আছো এই মনের কোণে নয়, সবটা জুড়ে। বলে আমার কপালে তার ঠোঁট দিয়ে স্পর্শ করলেন। আমি এবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে দরজার কাছে চলে আসছিলাম, কারণ হঠাৎ তার এই রূপ আমি হজম করতে পারছি না। দরজা খুলতেই তিনি বলতে লাগেন, এসে শোনো, নিচে ওয়েট করো, আমি আসছি। আজ তোমাকে আমি ড্রপ করে দেবো ভার্সিটিতে। তুই থেকে ডিরেক্ট তুমি আর পারছি না। এত শকড একদিনে আমি আর নিতে পারছি না। তার দিক না তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দৌড়ে চলে আসলাম রুমে। এখন নিতে পারছি শ্বাস, বড় বড় করে আরো কয়েকটা বার শ্বাস নিতে লাগলাম। তখনই আমার ফোনের মেসেজ টিউন বেজে ওঠে। এতক্ষণ ফোনের কথা মনেই ছিল না। ফোন হাতে নিতে দেখি রিয়ানের 500+ মিসড কল। ও মাই গড! এত কিছুর মাঝে এর কথা মাথা থেকে চলেই গিয়েছিল।
সাথে 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 মেসেজটা চেক করলাম। হোয়ার আর ইউ? পিক আপ দ্য ফোন, ড্যাম ইট। এটা কেমন মেসেজ বুঝলাম না। সাথে সাথে তাকে কল করলাম, ফোনটা বন্ধ। কি হলো এর কিছু বুঝি না। থাক, ভার্সিটি থেকেই মিট করে নিব। হয়তো রাগ করেছে। কুহু, নিচে থেকে আন্টি মা ডাকছেন। আমি ব্যাগ নিয়ে ফোনটা হাত নিয়ে দৌড়ে নিচে আসলাম। ইউসুফ ভাই গাড়িতে বসেছিল। আন্টি আর নানু মাকে বাই বলে গাড়িতে চড়ে বসলাম। গাড়ি চলছে আপন গতিতে। গাড়িতে বসে আমার লজ্জা লাগছিল। ভাইয়ার করা তখনকার কাজগুলো মনে পড়ছে বারবার, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। উনিও হয়তো বুঝতে পারছেন, তাই মুচকি হেসে গাড়ি ড্রাইভ করছেন। গাড়ি এসে ভার্সিটির সামনে থামলো। তখনই তিনি বলে, আমার সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলতে লাগেন, গার্ডরা সর্বক্ষণ তোমার আশেপাশে থাকবে, তোমার অগোচরে। এমন কিছুই করো না বাবুই পাখি, যাতে আমার আগের রূপে ফিরতে হয়। যাও। বলে মাথার একপাশে চুমু খেলেন আর বললেন, যাও। হঠাৎ ওনার এমন ঠান্ডা হুমকিতে জমে গেছি। ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু এ তো সাইকো শালা। সাইকো কখনো ভালো হয় নাকি? কিছু না বলে নেমে চলে গেলাম গাড়ি থেকে। ইউসুফও চলে গেলেন। আমি আশেপাশে আমার ফ্রেন্ডদের খুঁজতেছি। তখনই কেউ পেছন থেকে আমার হাত টেনে কোথাও নিয়ে যেতে লাগলো। সামনের লোকটি আর কেউ না, রিয়ান। ওকে কেমন যেন দেখাচ্ছে, রেগে আছে, বুঝাও যাচ্ছে। হঠাৎ একটি ক্লাসরুমে এনে আমাকে ছুঁড়ে মারলো, আর আমি পড়ে যেতেই বাম হাতের কোণের দিকে অনেকটাই ছিলে গেছে। খুব ব্যথাও করছে, তাই চিল্লিয়ে রিয়ানকে বললাম, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? দেখেন আমি কতটা ব্যথা পাচ্ছি। বলে ফোপাতে লাগলাম। তখনই রিয়ানের কথায় আমার কান গরম হয়ে লাল হতে লাগলো, যেন এখনই ধোয়া বের হবে। ঘড়িতে 12টা ছুঁয়েছে। ইউসুফ কনফারেন্স রুমে মিটিংয়ে ব্যস্ত। ইউসুফের ফোনটা কখন থেকে বেজেই চলছে। ফোনটি সাইলেন্ট, আওয়াজ হচ্ছে না, কিন্তু বারবার আলো জ্বলছে আর নিভছে। ইউসুফ তখন আরব দেশ থেকে আসা তার ক্লায়েন্টের সাথে নিউ প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিল। বারবার কল আসাতে বিরক্তি নিয়েই উঠালো। কাজের সময় আর যাই হোক, বিরক্তি তার পছন্দ না। ফোনটা তুললো, হেবার না পেরেই। ফোনটা তুলতেই তার মাথায় রগ ফুলে উঠল। চোখগুলো তার রক্তিম আকার ধারণ করলো। সাথে সাথেই তার টেবিলের উপর থাকা কাঁচের গ্লাসটি চেপে ধরে, যা মুহূর্তেই ভেঙে তার হাতে গেঁথে যায়। উপস্থিত সকলেই তার এই অবস্থা দেখে দাঁড়িয়ে যায়। ইউসুফ কাঁচের গ্লাসটি ফ্লোরে ছুঁড়ে বের হয়ে যায়। হাত থেকে তার রক্ত পড়ছে, সেদিকে যেন তার খেয়ালই নেই। কি সমস্যা তোর? বিয়ে যখন আমাকে করবি না, তো সবার সামনে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলি কেন তুই? এখন সবার সামনে আমাকে ছোট করতে চাচ্ছিস? কুহুর গাল চেপে ধরে চেঁচিয়ে বলল রিয়ান। রিয়ানের হঠাৎ এমন ব্যবহার কেন করছে বুঝে উঠতে পারছে না কুহু। কুহু রিয়ানের হাত ছাড়াতে চেষ্টা করছে। নিজের সর্বশক্তি দিয়ে রিয়ানকে ধাক্কা দিল। সাথে সাথেই ছিটকে দূরে সরে পড়ল সে। আর তখনই কুহু বলতে লাগলো, কি উল্টোপাল্টা বলছেন? তখনই সে উঠে এসে আমার পেছনের দিক থেকে চুল টেনে ধরে বলল, বুঝতে পারছিস না? কেন এমন ঢং করছিস? কি হয়েছে বলবেন তো? আর এমন কেন করছেন আমার সাথে? চুল ছাড়েন, আমার ব্যথা করছে খুব। ওহো, ম্যাডাম এখন বুঝতেই পারছে না। তারপর আমার হাত ধরে উঁচু করে বলে, আমার পরিয়ে দেওয়া রিং কই? বল, কি হলো? চুপসে গেলি কেন? আমি আমতা আমতা করে বললাম, কই আর বাসায় রেখে এসেছি। কি বলবো বুঝতে পারছি না, তাই মিথ্যে বলে দিলাম। তখনই সে আমাকে আরো শক্ত করে চুলের মুঠি ধরে বলতে লাগে, মিথ্যে কথা, সব 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 মিথ্যে কথা। রিং তো আমার কাছে, তো তোমার কাছে কেমনে থাকে? রিয়ান সাথে সাথে রিংটা বের করে। রিয়ানের হাতে রিং দেখে আমার চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। সাথে সাথে বললাম, আপনার কাছে রিং কিভাবে? এটা তো। আর একটা মিথ্যা কথা বলবা না তুমি। এটি তুমিই পাঠিয়েছো, তোমাদের বাসার ড্রাইভার তারা। কিন্তু আমি। আর একটা কথাও না। তুমি বললেই পারতে তোমার সাথে ইউসুফ ভাইয়ের রিলেশন চলছে। কেন আমাকে ধোকা দিলে? রিয়ান এসব কি বলছে? আমার সাথে ইউসুফ ভাইয়ের রিলেশন? আপনি কি বলে যাচ্ছেন এসব? এমন কিছুই না। আচ্ছা, আমি যা তা বলছি। তখনই রিয়ান তার পকেট থেকে ফোন বের করে। ইউসুফ সকালে যাওয়ার আগে মাথায় চুমু খায়, তার পিক দেখায়। সাথে সাথে শকড। আমি মাথা নত করে আছি। তখন তিনি বলে ওঠে, এখন বলো। এমন কিছুই না, আমতা আমতা করে বললাম। ওহো, সত্যি? তাহলে চলো, আজ আর এখনই আমরা বিয়ে করব। চলো। বলেই হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। রিয়ানের কথা শুনে আমার কান গরম হয়ে গেল, যেন ধোয়া বের হবে এক্ষুনি। আমি সাথে সাথে হাত ছুটিয়ে দাঁড়িয়ে পড়লাম। তখনই রিয়ান বলতে লাগে, কি হলে দাঁড়িয়ে পড়লে কেন? চলো, আজ আর এই মুহূর্তে আমরা বিয়ে করব। কেন করবে না? আমার ভালোবাসার দাম নেই না?
এই যে এতগুলো দিন কুকুরের মতো খেটেছি, এসব কি বৃথা যাবে? তা তো হতে দিচ্ছি না আমি। আমার এখন কান্না আসছে, কি করব কি বলবো বুঝে উঠতে পারছি না। মুখ যেন তালা মেরে দিছে কেউ। তাও অনেক কষ্টে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। কেন? আমি আমতা আমতা করে বললাম, আমার ফ্যামিলি ছাড়া আমি বিয়ে করব না। তখনই রিয়া হাসতে লাগলো অদ্ভুতভাবে। তার হাসির শব্দে যেন আমার আত্মা কেঁপে উঠছে। তখনই সে আমার হাত ধরে টানতে টানতে গাড়িতে ফেলে দিলেন। এদিকে আমি চিল্লাতে লাগলাম। ভার্সিটিতে সবাই আমাদের দেখছে, কিন্তু এগিয়ে আসছে না। রিয়ান আমাকে গাড়িতে ফেলে দরজা লক করে দেয়, আর আমি চেঁচাতে লাগি। সাথে লক খোলার ট্রাই করি, না কাজ হচ্ছে না। রিয়ান অন্য পাশে গিয়ে গাড়ি স্টার্ট করে, গাড়ি চলতে লাগে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটি কাজী অফিসে। রিয়ান নেমে আমাকে নামাতে নেয়। আমি এদিকে কাঁদতে কাঁদতে শেষ। আমি গাড়ির সিট ধরে বসে আছি। রিয়ান তখনই আমাকে হাঁচকা টান মারে, তার দিকে ঘুরিয়ে থাপ্পড় মেরে দেয়, তাও অনেক জোরে। আমি ব্যথায় আরো কাঁদতে লাগলাম। আজ ইউসুফের কথা বারবার মনে পড়ছে। সাদা পাঞ্জাবিওয়ালা একটি লোকের সামনে বসে আছি। লোকটি কি কি জানি বলছে, সেদিকে যেন আমার খেয়াল নেই। আমি মাথা নত করে কাঁদছি। তখনই লোকটি আমার দিকে কাগজ কলম এগিয়ে দেয় সাইন করতে। আমি দু হাত বেঁধে বসে আছি। তখনই রিয়ান আমার চুলের মুঠি ধরে বলে, সাইন কর, আর আমার খারাপ রূপটা সামনে আনতে বাধ্য করিস না। দাঁতে দাঁত চেপে বলল কথাগুলো। একদিনে যে মার খাইছে, রিয়ানের সাথে বিয়ে হলে না জানি আরো কত মার খেতে হয়। মনে দোয়া করছি সাইকোটা চলে আসতো। তখনই রিয়ান গাল চেপে ধরে আর বলতে লাগে, কি হলো? সাইন করছিস না কেন? তোর নাগরের জন্য ওয়েট করছিস? তোর সাথে ওর কোনো সম্পর্ক নাই তো? আমি আজ রিয়ানের কাজকর্মে মুগ্ধ। এত সুন্দর ব্যবহার আমি আর নিতে পারছি না। আপনি এতটা খারাপ আগে জানতাম না। আমি এই বিয়ে করব না। তখনই সাথে আরেকটা চর পড়ে গালে, এবারটা সব থেকে জোরে। মনে হচ্ছে শরীরের সব শক্তি দিয়ে মেরেছে। সাথে সাথে আমার ঠোঁট কেটে গেছে। আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখনই রিয়ান বলতে লাগে, বিয়ে তো তোকে আজ করতেই হবে, তাও আমাকে। যদি আর মার খেতে না চাস, সাইন কর। আমি আমার কাপা হাত দিয়ে কলম তুলে সাইন করতে নিলাম। তখনই কেউ আমাকে পেছন দিকে ঘুরিয়ে আরো জোরে থাপ্পড় মারলো। এবারেরটা আর নিতে পারলাম না। সামনের ব্যক্তিটির বুকে ঢলে পড়লাম, আর বন্ধ হয়ে আসার শেষ মুহূর্তে শুধু সাইকোর ফেস দেখতে পারলাম। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এরপর আর কিছু মনে নেই। মুখের ওপর পানির ঝাপটা পড়তেই চোখ মেলে তাকাতেই সামনের ব্যক্তিটিকে দেখে আত্মা শুকিয়ে গেল। তখনই তিনি আমার গাল চেপে ধরে বলতে লাগে বলে বাসার ভেতরে নিয়ে গেলেন টানতে টানতে। আর আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমাকে এভাবে টেনে ভেতরে নিয়ে আসলেন। তখন হলরুমে সবাই উপস্থিত ছিল। তিনি আমাকে নিয়ে সবার সামনে ছুঁড়ে মারে। আমি তখন মাথা নিচু করে শুধু কাঁদতে লাগলাম। কি হয়েছে ইউসুফ? নানুমা দৌড়ে এসে বলতে লাগেন, আন্টিমাও ইউসুফের দিকে তাকিয়ে। তখন ইউসুফ চেঁচিয়ে বলে ওঠে, তোমার নাতনি বিয়ে করতে গেছিল, আমি না গেলে এতক্ষণে। নানুমা সাথে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে লাগেন, এই দিন দেখার আগে আমি মরলাম না কেন? তিনি যেন কথাটি মানতে পারেননি, সাথে জ্ঞান হারায়। আমি তার কাছে যেতে নেই, কিন্তু ইউসুফ যেতে দেয় না। আন্টিমা আর মামা দুজন মিলে তাকে নিয়ে রুমে চলে যায়। আর আমি ইউসুফের হাত থেকে হাত ছাড়িয়ে নানুমার কাছে যেতে চাইছি, কিন্তু সে যেতে দিচ্ছে না। আমি কাঁদতে কাঁদতেই বললাম, প্লিজ যেতে দিন। না, তুই দাদুর ধারে কাছে যাবি না বলে টানতে টানতে আমার রুমে নিয়ে ভেতরে ফেলে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। আর আমি ধাক্কাতে লাগি, না, কেউ খুলছে না। আমি দরজার সাথে ঘেঁষে বসে পড়ে ওখানে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলাম। কপালের ওপর গভীরভাবে কেউ তার ঠোঁট দ্বারা স্পর্শ করছে, যা বুঝতে পারছি চোখ বুঝেই। ধীরে ধীরে চোখ মেলে দেখি ইউসুফ আমার কপালে কিস করছে, তাও খুব গভীরভাবে। আমি একটু নড়ে উঠলাম। এখন কেমন লাগছে বাবুই পাখি? আমাকে চোখ খুলতে দেখে প্রশ্ন করলো সে। আমি শুধু মাথা নাড়লাম আর এদিক ওদিক পর্যবেক্ষণ করছি। তখন আমি ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছিলাম। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে ইউসুফ বলে ওঠে, আমি তোমাকে এখানে এনেছি। আমি তখনও কিছু বলিনি। তখনই সে বলতে লাগে, আমার উপরে খুব রাগ করছো না বাবুই পাখি? আমি আবার মুখ খুললাম আর বললাম, আপনি কে যে আপনার উপর রাগ করব? ইউসুফ আমার গালে হাত দিয়ে বলতে লাগে, আমার বাবুই পাখি অনেক রাগ করেছে আমার উপরে, তাই না? আচ্ছা বাবা, এই যে কানে ধরে সরি। ওনার এমন কাছে খুবই হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে বসে আছি, মুখে গম্ভীরতা রেখে। তখনই তিনি অসহায় চাহনিতে বলতে লাগে, মাফ করবে না বাবুই পাখি? আমি সাথে সাথে রাগ দেখিয়ে বললাম, না,
আমি আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনি, রিয়ান, সবাই খারাপ। আমি আজ কিছুই করিনি, তারপরেও মার খেলাম। এখন সব হাসি উবে গেছে। ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখনই ইউসুফ আমার দুগালে হাত রেখে বলে ওঠে, বাবুই জানি তুই কিছু করিসনি, কিন্তু বিশ্বাস কর তোকে রিয়ানের সাথে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। বলে আবার কপালের সাথে তার কপালে ঠেকে বলতে লাগে, আমার মতো মাফ করে দে বাবুই পাখি। আমি চুপ থাকলাম। তারপর তার থেকে সরে এসে বললাম নানুমার কথা। দাদু ঘুমোচ্ছে, প্রেশারটা লো হয়ে গেছিল। আমি এবার মুখ ধরে কাঁদতে লাগলাম। নানুমা আমাকে কখনো মাফ করবে না। বিশ্বাস করুন, আমি জানতাম না রিয়ান এমন কিছু করবে। ইউসুফ তাচ্ছিল্যের সুরে বলল, যার সাথে প্রেম করতি তার সম্পর্কে জানিস না? ভাইয়া, আমি তার সাথে প্রেম করতাম, ভালো তো বাসতাম না। ভালোবাসলে হয়তো তাকে ভালোভাবে জানার আগ্রহ বাড়ত। ইউসুফ যেন মনে মনে খুশি হলো আর বলতে লাগলো, আচ্ছা বাবুই, ঘুরতে যাবি? এত রাতে? রাত কই, 12টা বাজে। চল রেডি হয়ে নে। আমি যাব না, অভিমানের সুরে বললাম। কেন বাবুই? দেখো আমার চেহারাটা একবার, কি করেছো তোমরা? দাগ পড়ে আছে থাপ্পড়ের। ইউসুফের খারাপ লাগলো। সে বলল, সরি বাবুই। আচ্ছা তুই রেডি হয়ে নে, তোর ফেসটা আমি ঠিক করে দিচ্ছি। তোমার দিতে হবে না, আমি করে নিচ্ছি, পরে আমাকে ভূত বানিয়ে দেবে। ইউসুফ হাসলো। কিছুটা কুহুকে স্বাভাবিক করতে পেরেছে। তারপর রেডি হতে বলেই বের হয়ে যায়। ইউসুফ যেতেই আমি বিছানা থেকে নেমে দেখে নিলাম নিজেকে আয়নায়। 12টা বেজে গেছে আমার চেহারার। তারপর রেডিতে চলে গেলাম। ইউসুফ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইক দেখে খুশি হলাম আর সাথে সাথে চড়ে বসলাম তাতে, কিন্তু সাইকোকে ধরে বসিনি। আমার খুব শখ ছিল ঢাকা শহর রাতের বেলায় বাইক দিয়ে ঘোরার। আমাকে ধরে বসে বাবুই, নয়তো পড়ে যাবে। আমার আকাশ কুসুম চিন্তার মাঝে ইউসুফ কথা শুনে তার দিকে তাকালাম। সে আবার একই কথা বলল, বাট আমার অস্বস্তি লাগছে। তাও আমার 2 হাত তার 2 কাঁধে রাখলাম। তিনি হাসলেন। তার হাসির কারণ খুঁজে পেলাম না। তিনি চালাতে লাগলেন, তাও খুব স্পিডে। আমি ভয়ে তার পেটে জড়িয়ে ধরি। সাথে সাথে স্পিড কমে গেল। হয়তো ইউসুফ তাই চাচ্ছিল। আমি আশেপাশে দেখতে লাগলাম। কি সুন্দর রাতের শহর, চারদিকটা নানান রকমের আলোয় আলোকিত। আমরা বাইকে 1 ঘন্টা ঘুরলাম। এর মাঝে ইউসুফের সাথে নানান কথা হলো। সেই জিজ্ঞাসা করেছে, আমি শুধু হুহা উত্তর করেছি। ড্রাইভ করতে করতে হঠাৎ এক জায়গায় থামায় সে। আমি তার দিকে তাকাতেই সে আমাকে সামনে তাকাতে ইশারা করলো। সামনে তাকিয়ে আমি লাফাতে লাগলাম। সামনে আইসক্রিম পার্লার। তারপর ইউসুফ বাইক পার্ক করে আমাকে নিয়ে আইসক্রিম পার্লারে ঢুকলো আর আমরা অনেকগুলো কোন আইসক্রিম খেলাম। এটা আমার ফেভারিট। তারপর বের হয়ে আসছিলাম, তখনই সামনের গর্তে পা পড়ে পা মচকে গেল আর আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। ইউসুফ একটু সামনে চলে গিয়েছিল। আমার চিৎকারে আবার ফিরে এসে জিজ্ঞেস করলো, বাবুই পাখি কি হয়েছে তোর? আমি পা ধরে মাটিতে বসে আছি আর বললাম, পায়ে ব্যথা পাইছি। মিনমিন করে বললাম। ইউসুফ মুচকি হেসে আমাকে উঠায়। আমি বলতে লাগি, আমি হাঁটতে পারবো না। তোর হাঁটতে হবে না, আমি পিছনে ঘুরছি, তুই আমার কাঁধে ওঠ। না না, আমি পড়ে যাব। এখন কিন্তু আবার থাপ্পড় দেবো, যা বলছি তাই করো। ওকে। আমি ইউসুফের কাঁধে উঠলাম। ইউসুফ আমাকে সুন্দর করে আঁকড়ে ধরে আমাকে নিয়ে হাঁটতে লাগলো। আমি পেছন থেকে তার গলা জড়িয়ে ধরে আছি। ইউসুফ এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে আমি তুলার বস্তা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনার কষ্ট হচ্ছে না? ইউসুফ মুচকি হেসে বলে, না, আমি তো ওর থেকে ভারী ভারী ডাম্বল নিয়ে জিম করি, আর তুই তো শুটকি মাছ। আমি মোটেও শুটকি মাছ নই। ইউসুফ হাসলো আর বলল, আচ্ছা বাবা, তুই আমার গুলুমুলু। আপনি খুব পচা, আপনার সাথে সাথে আর কথাই বলবো না। আচ্ছা বাবা, সরি। বলেই তিনি তার বাইকে আমাকে বসিয়ে দিলেন আর জুতো খুলে যে পায়ে ব্যথা পাইছি তিনি ডলতে লাগলেন। কি করছেন ভাইয়া? আমি আপনার ছোট, প্লিজ পা ছাড়ুন। তিনি এবার বাজখাই ধমক দিয়ে বললেন, একদম চুপ, বেশি কথা বলবি তো তোর ওই পাও মুচকিয়ে দেবো। আমি সাথে সাথে চুপ। তখনই তিনি আবার বললেন, বাবুই দেখ পিছনে। কি পেছনে? বলে পেছনে ফিরলাম। আমি পেছনে ফিরতেই ভাইয়া আমার পায়ে উল্টো মোচড় দেয়। সাথে সাথে ব্যথায় আমি চিৎকার করে উঠি আর ইউসুফ ভাইয়ার হাতে খামচি দিয়ে ধরি। একটু পর ব্যথা উধাও। আমি নেমে লাফাতে লাগলাম। বাহ, ব্যথা চলে গেছে। আজ বাইকে অনেক ঘুরলাম। তারপর ইউসুফ আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে 3টা বেজে গেছে। আমি রুমে এসেই গা এলিয়ে দিলাম আর ঘুমের রাজ্যে ডুব দিলাম। ইউসুফ তার রুমে এসে ফ্রেশ হয়ে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে খেতে থাকে। তখনই তার ফোনে কল আসে। হ্যালো স্যার, রিয়ানকে দেশের বাইরে পাঠাতে হবে। ওর অবস্থা ভালো না। মার খাওয়ার সময় মাথায় খুব ব্যথা পাইছে।
যা করা করো, ও যেন আর আমার সামনে না আসে। বলেই কল কেটে দেয়। তারপর জানালার সামনে গিয়ে বলতে লাগে, বাবুই, আমার আর তোমার মাঝে যে আসবে তাকে এইভাবেই ঝরে যাবে। বলেই রহস্যময় বাঁকা হাসল। তখন কুহুকে বাসায় নিয়ে আসার পর রিয়ানকে তার লোকেরা ধরে নিয়ে যায়। পরে ইউসুফ গিয়ে অনেক মারে। যে হাত দিয়ে কুহুর গালে থাপ্পড় মেরেছিল সেই হাতে ইচ্ছে মতো মারে। আর রিয়ান আর্তনাদ করতে করতে একসময় জ্ঞান হারায়। তখন তার লোকদের বলে হাসপাতালে ভর্তি করিয়ে আসে সে। দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিনে ইউসুফ ভাইয়াও অনেক পাল্টে গেছে, আগের মতো নেই। আগে কথায় কথায় কপাট রাগ দেখাতো, কিন্তু এখন আর সেই রাগটি নেই। তার মাঝে অনেক পরিবর্তনও হয়েছে। একদিনে তার সাথে আবার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তিনি মাঝে মধ্যে রাতের বেলা আমাকে নিয়ে ঘুরতে যায়। যেমন পরশুদিন আমাকে নিয়ে মধ্যরাতে চন্দ্রবিলাস করতে গেছেন। সেই রাতটা ছিল আমার কাছে বেস্ট। সেদিন ছিল আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। সারাটা দিন আমার মনটা অনেক খারাপ ছিল। সেদিন ফকির খাওয়ানো হয় বাসায়, সাথে মিলাদও পড়ানো হয়। সারাদিন কেটে কেটে আমার নাক মুখ ফুলিয়ে ফেলেছি। নানুমারও একই অবস্থা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সেদিন ইউসুফ ভাইয়া সারাদিন বাসায় ছিল না। দেশের বাইরে তার ক্লায়েন্ট আসায় তিনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সন্ধে বাসায় আসে আর আমাকে ও অবস্থায় দেখে তিনি আমার রুমে আসেন আর ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগেন। কথার এক পর্যায়ে তিনি বলে ওঠেন, ভাবি পাখি, একটা জায়গায় যাবি? কই? এখন বলবো না, রাতে রেডি থাকিস। আমি মাথা নাড়লাম যে হ্যাঁ, রেডি থাকবো। তিনি আমার চুলে হাত বুলিয়ে মুচকি হেসে চলে গেলেন। রাত তখন 12:34। ভাইয়ার আসার খবর নেই। আমি রেডি হয়ে বসে বসে ঝিমোচ্ছিলাম। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। আমি দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে বাইরে। ভাইয়াকে খুব সুন্দর লাগছে। তিনি ফুল ব্ল্যাক পরেছেন, যাতে আরো অস্থির লাগছে। ভাইয়াকে দেখে প্রতিবারের মতো আবার ক্রাশ খেলাম। আজকে ভাইয়া বাইক নেয়নি, গাড়ি নিয়েছেন। গাড়ি সেই ঘন্টা খানেকের মতো চলছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। মুচকি হেসে বলল ইউসুফ। গাড়ি আরো কিছুক্ষণ চলার পর একটি উঁচু জায়গায় এসে থামলো, যেখান থেকে পুরো ঘুমন্ত শহরটা দেখা যাচ্ছিল। চারদিক নানা রঙের লাইট জ্বলছিল। তার সাথে সাপের মতো পেঁচানো রাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ পর পর একটা দুটো গাড়ির আনাগোনা চলছে। সবচেয়ে বেশি আকর্ষণ করছে আকাশে সেই এক চিলতে চাঁদটুকু। এই উঁচু টিলায় কোনো লাইট নেই, কিন্তু সেই চাঁদের আলোয় সবটুকু জায়গায় জুড়ে চকচক করছে। আকাশের চাঁদকে সেই তারাগুলো যেন সঙ্গ দিচ্ছে। আমি উঁচু জায়গার মাঝে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিলাম। তখনই ইউসুফ ভাইয়া গাড়ির পেছন থেকে একটা পার্টি এনে বিছিয়ে শটান হয়ে শুয়ে পড়লেন, তার দুহাত মাথার নিচে গুজে। আমি অবাক চোখে হাসি দিয়ে বললাম, কি করছেন কি ভাইয়া? আশেপাশে কত পোকামাকড় থাকতে পারে, আর আপনি মাটিতে শুয়ে পড়লেন। কিছু কিছু জিনিস উপভোগ করতে অনেক সময় অনেক কিছু মানতে হয় না, আবার অনেক নিয়ম ভাঙতেও হয়। এই চন্দ্রিমাতে পোকা মাকড়ও তার সুখের সাথে ব্যস্ত। আর আসবেন এখানে বাবুই পাখি, এখানে শুয়ে দেখ, মনে হবে তুই আকাশটাকে নিজের হাতে ছুঁতে পারবি। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ওকে। আমি ভয়ে ভয়ে তার পাশে বসলাম। তখনই ভাই আমাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নিলেন এবং তার বুকের সাথে চেপে ধরেন। দেখ এখন বাবুই পাখি, কত সুন্দর লাগছে আকাশটা। ইউসুফ ভাইয়ার এমন কাজে যেমন আমি অবাক, তার থেকে বেশি লজ্জা লজ্জা লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। এভাবেই হেঁটে যায় কিছুক্ষণ। কুহু ইউসুফের হাতে মাথা রেখে তাকিয়েছে মাথার উপর এই বিশাল আকাশের দিকে। দুজনের মধ্যেই পিন পতন নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে ইউসুফ বলে ওঠে, বাবুই পাখি, দেখ আকাশে তারাগুলো দিয়ে আমরা নানান রকম আকৃতি বানাতে পারি। কিন্তু কিভাবে ভাইয়া? ইউসুফ ভাইয়া তার ডান হাত উঁচু করে নানান রকম ভাবে দাগ টানার মতো করে বললেন, এইভাবে দেখ। বলে তিনি কখনো ফুল, কখনো ফল, কখনো মানুষ, কখনো কার্টুন তৈরি করে চলেছেন। আমি তো এসব দেখে হেসে কুটি কুটি হচ্ছি। সারা দিনের বিষণ্ণতার ছাপ যেন একেবারেই মুছে গেছে আমার। আমি খিলখিল করে হেসে যাচ্ছি, আর ইউসুফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে পলকহীন ভাবে। ঠোঁটে তার সেই মারাত্মক হাসি, যেটি দেখে হাজারবার মেয়েরা প্রেমে পড়তে রাজি, কিন্তু আমি চাইলেও তা পারবো না। কারণ একটি, সে যে আমার ভাইয়া। তার থেকে বড় কারণ আমি আর প্রেম করতে চাই না, শুধু ভালোবাসতে চাই। কিন্তু কেন জানি ভাইয়াকে দেখলে তার প্রেমে পড়তে ইচ্ছে হয়। তখনই এই গানটি মনে পড়ে যায়, প্রেমে পড়া বারণ কারণে অকারণ।
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। এদিকে ইউসুফ দেখে যাচ্ছে তার বাবুইকে। সারাদিন কেড়ে কেটে মুখের যে 12টা বাজিয়েছিল তোমার, তাই নিয়ে এসেছি তোমাকে বাবুই পাখি। তোমার এই হাসি মুখটি দেখলে যে আমার বুকের ভেতরে শান্তি অনুভব হয়, বোঝাতে পারবো না তোমাকে। তোমার সেই মাসুম চেহারা দেখেই তো প্রথম দিন ভালোবেসে ফেলি। আমি চাই না বাবুই পাখি তুমি আমাকে আবারও ভুল বোঝো, আবারও শিখের মতো ভয় পাও। এতে যে ভালোবাসাটা পাওয়া হবে না, সারা জীবন ভয়ে কুকুরে থাকবে আমাকে দেখে। তা আমি চাই না বাবুই পাখি। আমি চাই তুমিও আমাকে ভালোবাসো, বেশি না হোক, একটু হলেও চলবে। বাকিটা আমার ভালোবাসা দিয়ে না হয় পুষিয়ে দেবো। এসব ভাবছে আর মুচকি হাসছে ইউসুফ। আমরা অনেকক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকলাম। চারিদিক ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভাইয়া হুট করেই উঠে বসেন আর আমায় ধরে টেনে কোথাও নিয়ে যেতে লাগলেন। ভাইয়া, আমরা আবার কই যাচ্ছি? একটু চুপ থাকো, এখনই বুঝতে পারবা। বলে ভাইয়া একটা ঝোপের ধারে নিয়ে আসলো। ঝোপের আশেপাশে থেকে একটু ছোট ইটের টুকরা নিল এবং সেই ইটটি ঝোপের মাঝে ঢিল মারলো। ওনাকে আজ না দেখলে কখনোই বুঝতাম না যে ওনার মধ্যে একটা ছোট্ট বাচ্চার বসবাস। ঢিল মারার সাথে সাথে কতগুলো জোনাকি উপরে উঠতে লাগলো। পরক্ষণেই অন্ধকার জায়গাটি ছোট ছোট মৃদু আলোকিত হতে লাগলো। এটা দেখে এতই খুশি হলাম যে পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে লাগলাম। আমার ছোট্ট থেকে এমন জোনাকি দেখার ইচ্ছে ছিল, তাই আর ধরে রাখতে পারিনি নিজেকে খুশির ঠেলায়। তাকে জড়িয়ে ধরে ফেললাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে। বাবু তুই খুশি হয়েছিস তো? অনেক অনেক অনেক। এত খুশি হয়েছিলাম যে আমার হুঁশ ছিল না। যখন বুঝতে পারি ভাইকে জড়িয়ে ধরে রেখেছি, সাথে সাথে ছেড়ে দিই আর লজ্জা পাচ্ছিলাম। আর মাথা নত করে কিছুক্ষণ আগের করা বোকামির কথা ভাবতে লাগলাম। ভাইয়া হয়তো বুঝতে পারছে, তাই তিনি বলতে লাগে, বাবুই পাখি জোনাকি পোকাগুলোকে ধরে দেখবি না? আমি মাথা নাড়িয়ে ঝোপের ধারে চলে গেলাম আর জোনাকি পোকাদের সাথে খেলতে লাগলাম। একটু পরপর তারা আমার হাতে বসতে আসে, আবার উড়ে চলে যাচ্ছে। খুব মজা লাগছিল এদের সাথে খেলতে। আমি কয়েকটা জোনাকি পোকা 2 হাতের মাঝে ভরে ইউসুফ ভাইয়ার সামনে নিয়ে যাই। তারপরই তার মুখের সামনে নিয়ে হাতটা খুলে দেই আর সাথে সাথে জোনাকি পোকাগুলো উড়ে যেতে লাগে। এরই মাঝে আকাশ গুড়মুড় করে শব্দ করতে লাগলো। ধীরে ধীরে রাতের আকাশে কালো মেঘ জমতে লাগলো। বাবুই পাখি চল, এবার বৃষ্টি নামবে। ভাইয়া, আর একটু থাকি না? আমি আরেকদিন নিয়ে আসবো বাবুই পাখি, এখন চলো। আমার মন খারাপ হয়ে গেল। বৃষ্টি বুঝি আর আসার সময় পেল না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এদিকে ইউসুফ তার বাবু পাখির মন খারাপ দেখে তারও লাগে, তাই কিছু একটা ভেবে বলতে লাগে, বাবুই লং ড্রাইভে যাবি? বৃষ্টির দিনে কিন্তু লং ড্রাইভে যেতে খুব মজা। আমি সাথে সাথে খুশিতে গদগদ হয়ে বললাম, আবার জিগায়। বলেই গাড়িতে উঠে বসি। ভাইয়া হেসে উঠে বসে। তারপর গাড়ি ড্রাইভ করতে লাগে। বৃষ্টির বেগ বাড়ছে। তখন বৃষ্টিতে আমার জামা ভিজেছিল হালকা, তাই ঠান্ডা লাগছে খুব। ভাইয়া হয়তো বুঝতে পেরেছেন, তাই তিনি তার জ্যাকেট এগিয়ে দিলেন। আমি তা নিয়ে পরে নিলাম। এখন কম ঠান্ডা লাগছে। তার জ্যাকেট থেকে একটি মন মাতানো সুবাস ছাড়ছিল। ইউসুফের চোখের আড়ালে যা বারবার ঘ্রাণটা নিয়ে নিচ্ছিলাম। আজ সত্যি কত আলাদা কিছু অনুভূতি অনুভব করলাম। গাড়ি এখন কই যাচ্ছে আমার জানা নেই, তাও কেন জানি বারবার মনে হচ্ছে গাড়িটি আজ না থাক পাশের ব্যক্তিটির সাথে সারা জীবন এভাবেই চলে যেত। পরক্ষণে মনে পড়ে যায় এসব ভাবা ভুল, তাই সব অনুভূতি মনের কোণে রেখে বাইরে তাকিয়ে রইলাম। বাইরে এখন তুমুল ঝড় শুরু হয়েছে, যার জন্য ভাইয়া ড্রাইভ করতে পারছে না, ধীরে ধীরে ড্রাইভ করছেন। তাই একটি সেফ জায়গা দেখে দাঁড় করাতে চাইছেন। ভাইয়া ড্রাইভ করে চলছেন, কিন্তু আমার বোরিং লাগছে। এখন একটি সং শুনতে পেলে খুব ভালো লাগতো। তখনই ভাই একটি সং প্লে করেন। চেহারে মে তেরে खुद को मैं ढूंढूं, आंखों के दरमियां तू अब है इस तरह, ख्वाबों को भी जगह न मिले। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। ये दिल ने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी
हो पूरी तुझी से मेरी ये कहानी। গানটি যেন মুহূর্তে সুন্দর একটি পরিবেশ করে তুলল। গানের সাথে সাথে বাইরের বৃষ্টি অনুভব করছিলাম। আজকে কাটানো রাতটি ভাবতে লাগলাম, সত্যি উনি না থাকলে এমন সুন্দর একটি রাত উপভোগ করতে পারতাম না। ইউসুফ ড্রাইভ করছে আর চোখে বারবার তার বাবুই পাখিকে দেখছে। বাবুই পাখি, তোর মুখে এই হাসিটি সব সময় রাখবি, তোর হাসিটা না খুব সুন্দর। ভাইয়ার কথায় আমি শুধু একটি মিষ্টি হাসি দিলাম। গাড়িটি একটি সাইডে রেখেছে ভাইয়া। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে, সাথে ঠান্ডাও লাগছে অনেক, ঘুমও পাচ্ছে। বাবুই পিছনের সিটে যে ঘুমিয়ে পড়, ততক্ষণ বৃষ্টির বেগ না কমছে, গাড়ি ড্রাইভ করা রিস্কি হয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে পেছনে চলে আসলাম আর শুয়ে পড়লাম। ভাইয়াও ক্লান্ত, তাই তাকেও বললাম পেছনে চলে আসতে। প্রথমে না করলেও পরে চলে আসেন। ভাইয়া গাড়ির সিটগুলো হেলিয়ে দিলেন, এতে আরো শুতে আরাম লাগছে। ভাইয়া ওপাশ ফিরে ঘুমিয়েছেন আর এপাশ ফিরে। এভাবে ঘুমানোর অভ্যাস আমার নেই, তাই এপাশ ওপাশ করতে লাগলাম। তখন ভাইয়া আমাকে এমন করতে দেখে এপাশ ঘুরে বলতে লাগে, কি হয়েছে বাবুই পাখি, এমন করছো কেন? আমি এভাবে ঘুমোতে পারছি না, আমার অভ্যেস নেই। তখনই ভাইয়া আমাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয়, তার বুকের সাথে। আমি স্পষ্ট ভাইয়ার বুকের বাঁ পাশে সেই ধুকধুকানি আওয়াজ শুনতে পাচ্ছি। এখন যেন এক অন্যরকম ভালো লাগার ফিলিংস আসছে। তার সাথে তার শরীরে সেই মন মাতানো ঘ্রাণ। কিছুক্ষণ ওভাবে থাকার পর যখন তার থেকে সরে আসতে চাই, তিনি তখন আমাকে আরো শক্ত করে তার সাথে চেপে ধরে বলতে লাগেন, বাবুই পাখি আর নড়িস না, নয়তো বৃষ্টির মাঝে বাইরে বের করে দেবো। আর বাইরে এখন অনেক জন্তু জানোয়ারের সাথে ভূত প্রেতের উপদ্রবের ভয় আছে, পরে আমাকে কিন্তু দোষ দিবি না। তার কথায় আমার হতবাক। এ অবস্থায় কেউ এমন হুমকি দেয়, তাই উপায় না পেয়ে আর সরতে চাইলাম না। তা দেখে ভাইয়া আমার মাথা তার বুকের সাথে চেপে তার এক পা আমার উপর তুলে দিলেন, যে আমি তার কোলবালিশ, যেন আমি তার কোলবালিশ। আমারও ঘুম পাচ্ছিল, তাই তার বুকে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ পিটপিট করে খুলে দেখি আমি ব্ল্যাঙ্কেটের নিচে। আরো ভালো করে তাকিয়ে দেখি আমি আমার রুমে। সাথে সাথে উঠে বসলাম। আমি তো গাড়িতে ভাইয়ের বুকে ছিলাম, তাহলে এখানে কেন? এসব ভাবছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছি, কেউ ডাকেনি। গত রাতের কথা মনে হতেই মনের মাঝে খুশির মেলা বসে গেল। ইস, রাতটা যদি না শেষ হতো। তখনই হোয়াটসঅ্যাপের মেসেজ আসলো। ফোনের সাথে সাথে টুং করে শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে আমি অবাক চোখে তাকিয়ে আছি। কাল রাতের কাটানো প্রতিটি মুহূর্তের ছবি সাইকো তার ফোন থেকে পাঠিয়েছে। কি সুন্দর লাগছে, কিন্তু এগুলো তুললো কখন? ছবিগুলোর সাথে একটি মেসেজ আসে, বাবুই পাখি, I hope you like the pictures. This is a small gift from me. তার মেসেজ দেখে আমার মুখে আলাদা একটি লাল লাল আভা ভেসে উঠল। আমার গাল দুটো ব্লাশিং করতে লাগলাম। থ্যাঙ্কস তো তাকে আমার দেয়ার কথা। এত সুন্দর একটি রাত উপহার দিয়েছেন তিনি, আর উল্টো তিনি আমাকে থ্যাঙ্ক দিচ্ছেন। তাই আমি তাকে থ্যাঙ্কস জানালাম টেক্সট করে, আর পিকগুলো এফবিতে আপলোড দিলাম। সেদিনের পর তিনি আরো অবাক অবাক কাণ্ড করতেন। প্রতিদিন আমার জন্য চকলেট, আইসক্রিম এগুলো নিয়ে আসতেন। সাথে থাকতো একগুচ্ছ গোলাপ। নিজেকে তখন স্পেশাল মনে হতো। তার মাঝে তিনি হুট করে আমাকে জড়িয়ে ধরেন, কখনো কখনো আমার গালে কপালে শব্দ করে চুমু খান। একদিন উনি নানুমার সাথে কথায় কথায় জানতে পারে আমার মাছের চোখ খুব ভালো লাগে খেতে। তারপরের দিন তিনি বাসার কাজের লোককে সাথে করে নিয়ে অনেক বড় বড় মাছ নিয়ে আসলেন, 7-8টা। যেহেতু তিনি প্রথম প্রথম বাজারে যান, তো অনেক দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসেন সেদিন। আর সবগুলো মাছের মাথা রান্না করান নিজে দাঁড়িয়ে, এবং আমাকে টেবিলে বসিয়ে প্রতিটি মাথা থেকে মাছের চোখ বেছে বেছে আমাকে তার সামনে বসে খাইয়েছিলেন। নানুমার আন্টিমা তো অবাক তার এমন কাজে। আমি তো লজ্জায় শেষ। এভাবেই দিনগুলো কাটছিল আমার। তিনি এভাবেই কেয়ার করে লাগলেন। তার জন্য আমার মনে ধীরে ধীরে কিছু অনুভূতির জন্ম নিতে লাগলো, যার নাম দিতে পারি না। একে কি ভালোবাসা বলে? তাহলে কি আমি না চাইতেও তাকে ভালোবেসে ফেলেছি? এসব যখন ভাবি তখনই আমার কেমন লাল লাল হয়ে যায় গাল, আর আমি লজ্জায় মিশ্রিত স্মাইল দিতে থাকি। কিন্তু কেন আমার কিচ্ছু জানা নেই। দেখতে দেখতে এহসান ভাইয়ার এঙ্গেজমেন্ট চলে আসে। কাল ভাইয়ার এঙ্গেজমেন্ট, তাই তিনি আমাকে নিতে আসছেন। কালকে তারা সবাই যাবেন।
তাদের কাজ থাকায় তারা যেতে পারেননি। আন্টি মা আজ নানুমাকে চেক আপ করাতে নিয়ে যাবেন, তাই তারাও যেতে পারছেন না। কালকে যেহেতু শুক্রবার তাই সবাই যাবেন, কিন্তু নানুমা কেন জানি আবার যাওয়াটা পছন্দ করলেন না। বার কয়েক না করেও আমার আর এহসান ভাইয়ার জোড়াজুড়িতে রাজি হয়ে গেলেন। সাইকেও আমাকে যেতে দিতে চাইছিল না। তার অবশ্য কারণ ওই একটা নুহা আপি সেই দিনের কথা ধরে বসে আছেন। সত্যিই যদি তার ভাইয়ের জন্য আমাকে নিয়ে যায়